ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমরা এই ক্লাসে আমাদের আরআরবি এএলপি সিবিটি 2 এর জন্য মেনলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমাদের ট্রেডের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালিসিস করার সময় আমরা দেখেছিলাম আমাদের পার্ট বিতেও এখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। শুধু তাই নয়, আমাদের পার্ট এতে তো অবশ্যই আমাদের ইন্ডিকেটেড যে সিলেবাস রয়েছে তার ভেতরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেশ একটা ভালো পোর্শন ক্যারি করে। তো সেখান থেকে সেই দুটো পার্ট এ এবং পার্ট বি মেলালে আমরা লাস্ট ইয়ারে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে তাতে যে কোনো ট্রেডের পরীক্ষার ক্ষেত্রে আমরা অন অ্যান অ্যাভারেজ দেখেছি যে প্রত্যেকটা শিফটে আমাদের প্রায় 5টা 6টা কি কোনো শিফটে 10টা করেও ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কোশ্চেন এসছে। মানে এক একটা পার্টের থেকে, ধরো পার্ট এতে 5টা কোশ্চেন এসছে, পার্ট বিতেও 5টা কোশ্চেন এসছে, তো মিলিয়ে মোটামুটি 8টা 10টা করে কোশ্চেন এসছে। তো তার জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমাদের এই আপকামিং যে আরআরবি এএলপি সিবিটি 2 এর যে এক্সাম হতে চলেছে তার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং অবশ্যই ফিউচারে যে এক্সামগুলো হবে তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো চলো আজকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু বিগত বছরে আসা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, এবং সাথে সাথে আমরা যেমন আমাদের বাকি ট্রেডগুলোর ক্ষেত্রে করেছি সেগুলোর ডিটেলড অ্যানালিসিস করব, এবং অবশ্যই সাথে সাথে সেই চ্যাপ্টারের বাকি কোশ্চেনগুলো বা বাকি টপিকগুলো সম্পর্কেও আমরা আলোচনা করে নেব। চলো আমাদের ভিডিও শুরু করা যাক। তো আমাদের যেটা প্রথম কোশ্চেন সেটা আছে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরআরবি এএলপি সিবিটি 2 2রা মে 2025 শিফট 1। আজকে মেনলি আমরা 2রা মে শিফট 1 এবং শিফট 2 এই দুটোরই কোশ্চেন নিয়েছি। মেনলি হচ্ছে ফিটার ট্রেড আর ইলেকট্রিশিয়ান ট্রেডের থেকে। মেনলি ফিটার ট্রেড আর ইলেকট্রিশিয়ান ট্রেডের থেকে শিফট 1 আর শিফট 2তে যে ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে তার ভেতরে কিছু ভালো ভালো কোশ্চেন আমরা এখানে নিয়েছি। আমাদের এখানে টোটাল 10টা কোশ্চেন আসে আজকে আমরা করব, এবং সেই রিলেটেড চ্যাপ্টারগুলো সম্পর্কে করব। চলো সবার প্রথম কোশ্চেন কি আসে, হোয়াট ইজ দ্য ব্লেড লেন্থ অফ T1 T স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি টি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। তো এটা একটা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারের কোশ্চেন। এই টি স্কোয়ারের বিভিন্ন গ্রেডিং হয়ে থাকে, মেনলি বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এর 4টে গ্রেড হয়ে থাকে, এবং প্রত্যেকটা গ্রেডই ডিফাইন করে থাকে তার ডিফারেন্ট সাইজকে, মানে এক একটা গ্রেড তার এক একটা সাইজকে ডিফাইন করে থাকে। ঠিক আছে, তো এর সাইজ আমরা কি দিয়ে ডিফাইন করে থাকি, এই টি স্কোয়ারের আমরা যদি একটা বেসিক ছবি দেখি, এটা হচ্ছে আমাদের একটা টি স্কোয়ারের বেসিক ছবি। যেখানে এই যে লম্বা স্ট্রিপ যেটা আছে এটাকে বলা হয়ে থাকে ব্লেড, আর এই যে ছোট স্ট্রিপ যেটা আছে এটাকে বলা হয়ে থাকে স্টক। তো টি স্কোয়ারের দুটো পার্ট হয়, একটাকে বলা হয়ে থাকে ব্লেড আর একটাকে বলা হয়ে থাকে স্টক। ঠিক আছে, এই স্টক কি করে, এই স্টকের এই যে সারফেসটা আছে এই সারফেসটা কি হয়ে থাকে, মেনলি আমাদের যে ড্রয়িং বোর্ড আছে ড্রয়িং বোর্ডের যে ওয়ার্কিং এজ আছে, আমাদের ধরো যদি আমি এখানে ছবিটা ড্র করি, এটা হচ্ছে আমাদের একটা ড্রয়িং বোর্ড। ঠিক আছে, আমাদের বিভিন্ন ডেজিগনেশনের ড্রয়িং বোর্ড হয়ে থাকে, আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা ড্রয়িং বোর্ড। তো ড্রয়িং বোর্ডের আমরা জানি আমাদের লেফট সাইডে কি থাকে না, ওয়ার্কিং এজ থাকে, যেটা একটা স্ট্রেট ওয়ার্কিং এজ হয়ে থাকে, যেটার স্ট্রেটনেসকে প্রচণ্ড হাই রাখা হয়। ঠিক আছে, তো সেই ড্রয়িং বোর্ডের ওয়ার্কিং এজের ওপরে আমার টি স্কোয়ারের যে স্টকটা আছে সেটা স্লাইড করে।
এই স্টকটা এই ওয়ার্কিং এজের ওপরে কি করতে পারে না, স্লাইড করতে পারে। এই স্টকটা, এটাকে বলা হয়ে থাকে, আমরা স্টক বলে থাকি। অলরেডি আমরা দেখেছি এর দুটো পার্ট, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে আমার কি না স্টক, আর একটা হচ্ছে আমার ব্লেড। ঠিক আছে, তো ব্লেডটা কি করে থাকে, ব্লেডটা এখানে আমার যে ড্রয়িং শিটটা রয়েছে, এখানে আমার যে ড্রয়িং শিটটা রয়েছে, ধরো আমরা যদি ড্রয়িং শিটটাকে দেখি, এখানে ধরো আমার ড্রয়িং শিটটা রয়েছে, যেটা বোর্ডের ওপরে আমরা লাগিয়ে রেখেছি। তো ড্রয়িং শিটের উপরে বিভিন্ন হরাইজন্টাল প্যারালাল লাইন ড্র করার ক্ষেত্রে কাজে লাগে। দ্যাট ইজ, এটাকে যদি আমি স্লাইড করে উপরের নিচে নিয়ে যাই, তো সেই অনুযায়ী আমরা এরকম হরাইজন্টাল প্যারালাল লাইন ড্র করতে পারি। কিসের সাহায্যে? টি স্কোয়ারের সাহায্যে। তো টি স্কোয়ারের প্রথম ইউজ, আমি যদি টি স্কোয়ারের প্রথম ইউজ দেখি, সেটা হচ্ছে হরাইজন্টাল প্যারালাল লাইন, মানে সমান্তরাল লাইন, সমান্তরাল সরল রেখা আঁকতে সাহায্য করে। ঠিক আছে, তো হরাইজন্টাল প্যারালাল যে রেখাগুলো হয়ে থাকে সেগুলো ড্র করতে আমাকে কে সাহায্য করে না, এই টি স্কোয়ার সাহায্য করে। কোথায় আমরা ড্র করি সেটা অবভিয়াসলি আমাদের ড্রয়িং যে শিট আছে তার উপরে আমরা ড্র করে থাকি। ঠিক আছে, এবার এর যে ব্লেড আছে, এই ব্লেডের লেন্থ অনুযায়ী এদের বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, মেনলি 4টে গ্রেড আছে, অলরেডি আমরা বলেছি। ঠিক আছে, বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এর টোটাল 4টে গ্রেড আছে। ঠিক আছে, এই 4টে গ্রেড কি কি? এই 4টে গ্রেডকে যদি আমরা এখানে লিখি, T0, T1, T2 আর হচ্ছে T3। ঠিক আছে, তো T0 যে গ্রেডটা, তার যে ব্লেড হয়ে থাকে, ঠিক আছে, সেটার লেন্থ হয়ে থাকে 1500 মিলিমিটার। T1 এর ক্ষেত্রে ব্লেডের লেন্থ হয়ে থাকে 1000 মিলিমিটার। T2-র ক্ষেত্রে সেটা হয়ে থাকে 700 মিলিমিটার। আর T3-র ক্ষেত্রে সেটা হয়ে থাকে 500 মিলিমিটার। ঠিক আছে, আমাদের যখন ড্রয়িং বোর্ড আসবে, আমরা জানি আমাদের যে ড্রয়িং বোর্ডটা থাকে, আমাদের এই যে ড্রয়িং বোর্ডটা আছে, ড্রয়িং বোর্ড আছে, এটারও 4 রকমের ড্রয়িং বোর্ড হয়ে থাকে অ্যাকর্ডিং টু বিআইএস স্ট্যান্ডার্ডাইজেশন। এটাও 4 রকম টাইপের হয়ে থাকে, 4 টাইপস হয়ে থাকে, 4টে সাইজের হয়ে থাকে। ঠিক আছে, 4টে সাইজের হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি বোর্ডেরও ক্লাসিফিকেশান দেখে থাকি, সেটা হয়ে থাকে আমাদের D0, D1, D2, D3। ঠিক আছে, তো D0-র ক্ষেত্রে তার সাইজ কি হয়ে থাকে, 1500 ইন্টু 1000 ইন্টু 25, মানে এটা হচ্ছে ড্রয়িংয়ের লেন্থ। এই যে লেন্থটা, ড্রয়িং বোর্ডের যে লেন্থ, এটাকে বলা হয়ে থাকে, এটা হয়ে থাকে 1500 D0-র ক্ষেত্রে। এই যে 1000, সেটা হচ্ছে উইথ, আর 25 হচ্ছে এটা কতটা চওড়া, দ্যাট ইজ এর হাইটটা। ঠিক আছে, D1 এর ক্ষেত্রে সেটা হয়ে থাকে 1000 ইন্টু 700 ইন্টু 25। D2-র ক্ষেত্রে তার সাইজটা হয়ে থাকে 700, 500 তার উইথ হয়ে থাকে, আর 15 হচ্ছে সেটা যতটা মোটা হয়ে থাকে। আর D3-র ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে 500 লম্বাই হয়, 350 চওড়া হয়, আর 15 মিলিমিটার মোটা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড, ডিফারেন্ট টাইপের বোর্ডের আমাদের বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্যাটাগরাইজেশন। ঠিক আছে, তো এখানে আমাদের কোশ্চেনে কি দিয়েছে, এখানে আমাদের কোশ্চেনে দিয়েছে যে ব্লেড লেন্থ কত, হোয়াট ইজ দ্য ব্লেড লেন্থ, ব্লেড লেন্থ কার না, T1 টি স্কোয়ারের, T1 যে টি স্কোয়ার আছে তার ব্লেড লেন্থ কত। ঠিক আছে, তো আমরা যে 4টে গ্রেড পড়লাম বিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী, তার ভেতরে T1 এর ব্লেড লেন্থ কত, সেটা হচ্ছে 1000 মিলিমিটার। T1 এর ব্লেড লেন্থ হচ্ছে 1000 মিলিমিটার। ঠিক আছে, T1 এর ব্লেড লেন্থ হচ্ছে 1000 মিলিমিটার। এছাড়াও আমরা যদি টি স্কোয়ার সম্পর্কে আরও কিছু ইনফরমেশান জানতে চাই, টি স্কোয়ার সম্পর্কে আর কিছু ইনফরমেশান বলতে, এটা কোন মেটেরিয়ালের তৈরি হয়ে থাকে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এটা মেনলি হয়ে থাকে প্লাস্টিক, ঠিক আছে, সেলুলয়েড প্লাস্টিক,
সেলুলয়েড প্লাস্টিক অথবা উডের তৈরি হয়ে থাকে অথবা কাঠের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আগে বেশিরভাগগুলো কাঠের হতো, এখন আস্তে আস্তে কাঠটা রিপ্লেস হয়ে যাচ্ছে, দিয়ে আমরা এখন কিসের করি না সেলুলয়েড প্লাস্টিকের এটা তৈরি করে থাকি। ঠিক আছে, এর ব্লেডের ওপরে আমাদের কি থাকে না স্কেল থাকে, মিলিমিটার স্কেল থাকে। ঠিক আছে, এর ব্লেডের ওপরে আমাদের মিলিমিটার স্কেলের গ্র্যাজুয়েশন কাটা থাকে। ঠিক আছে, তো স্কেল থাকে হচ্ছে এই ব্লেডের গায়ে, তো ব্লেডের গায়ে আমার কি থাকে না ইঞ্জিনিয়ারিং স্কেলের গ্র্যাজুয়েশন কাটা থাকে। ইঞ্জিনিয়ারিং যে স্কেল আছে, ইঞ্জিনিয়ারিং স্কেলের গ্র্যাজুয়েশন কাটা থাকে। ঠিক আছে, তো যেটা দিয়ে আমরা লেন্থ মেজারমেন্টও করতে পারি, ঠিক আছে, দ্যাট ইজ কোনো ডেফিনিট লেন্থের আমাকে যদি কোনো হরাইজন্টাল লাইন ড্র করতে বলে তো সেটা আমরা ড্র করতে পারবো। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের টি স্কোয়ারের ক্ষেত্রে। টি স্কোয়ারের আরও কিছু ব্যবহার আছে, আমাদের আরও কিছু ব্যবহার থাকে। টি স্কোয়ারকে আমরা কি করতে পারি, টি স্কোয়ারের সাথে টি স্কোয়ার আর তার সাথে আমরা যদি সেট স্কোয়ার ব্যবহার করি, ঠিক আছে, টি স্কোয়ারের সাথে আমরা যদি সেট স্কোয়ারকে ব্যবহার করি, তো টি স্কোয়ারের সাথে আমরা জানি সেট স্কোয়ার আমাদের দু রকমের হয়ে থাকে। একটা সেট স্কোয়ার হয়ে থাকে 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ার, আর একটা সেট স্কোয়ার হয়ে থাকে আমাদের 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রির সেট স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ এরকম দুটো সেট স্কোয়ার আমাদের হয়ে থাকে, এটা হচ্ছে 45 90, আর একটা হয় হচ্ছে এরকম সেট স্কোয়ার যেটা হচ্ছে 30 60 90 সেট স্কোয়ার। ঠিক আছে, তো এ দুটোকে এই টি স্কোয়ারের ওপরে বসিয়ে আমরা ইনভার্টেড লাইন বা ভার্টিক্যাল লাইনও ড্র করতে পারি। এখান থেকে চাইলে এর উপরে আমি ধরো কোনো একটা সেট স্কোয়ার বসিয়েছি, তো এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি হয়ে যায়, তখন এখান দিয়ে আমি কি করতে পারি না ভার্টিক্যাল লাইন ড্র করতে পারি। শুধু তাই নয়, এটা ধরো 30 ডিগ্রির অ্যাঙ্গেলের আছে, তো এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো ইনভার্টেড লাইনও আমি ড্র করতে পারি। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো ইনভার্টেড লাইনও আমি এখান থেকে ড্র করতে পারি। 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো ইনভার্টেড লাইনও আমি অবভিয়াসলি এখান থেকে এভাবে ড্র করতে পারবো। ঠিক আছে, এভাবেও আমরা ড্র করতে পারি। অথবা আমি যদি মনে করি ফর এক্সাম্পল আমি 45 ডিগ্রির যে সেট স্কোয়ারটা আছে এটাকে এর ওপর বসিয়ে নিয়েও আমি 90 ডিগ্রির ভার্টিক্যাল লাইন ড্র করতে পারি, প্লাস 45 ডিগ্রির অ্যাঙ্গেলের যে লাইন সেটাও আমরা ড্র করতে পারি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইনটা সেটাও আমরা ইজিলি ড্র করতে পারি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ইনভার্টেড লাইনটা আছে সেটাকেও আমরা ড্র করতে পারি। তো এটাও একটা টি স্কোয়ারের ব্যবহার। টি স্কোয়ার এবং টি স্কোয়ারের সাথে সেট স্কোয়ার দিয়ে আমরা কি করতে পারি না 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি বা ভার্টিক্যাল যে লাইনগুলো সেগুলো ড্র করতে পারি। আর হরাইজন্টাল লাইন তো আমরা ডাইরেক্ট টি স্কোয়ার দিয়েই ড্র করতে পারি। ঠিক আছে, তো টি স্কোয়ার থেকে এই কটা ইনফরমেশান আমাদের মনে রাখা খুব প্রয়োজন। ঠিক আছে, টি স্কোয়ার থেকে এই কটা ইনফরমেশান আমাদের মনে রাখা খুব প্রয়োজন। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে টি স্কোয়ারের স্টক কার ওপর স্লাইড করে, সেটা হচ্ছে এবনি অর ওয়ার্কিং এজ, এবনি অথবা ওয়ার্কিং এজ কার না ড্রয়িং বোর্ডের এবনি অথবা ওয়ার্কিং এজ বলা হয়ে থাকে। এই যে এজটা রয়েছে যেটাকে পুরো স্ট্রেট করা হয়, ঠিক আছে, যার স্ট্রেটনেস প্রচণ্ড হাই থাকে, এটাকে বলা হয়ে থাকে ওয়ার্কিং এজ অথবা এবনি বলা হয়ে থাকে। কার না, এটা ড্রয়িং বোর্ডের পার্ট। ঠিক আছে, আমরা যখন ড্রয়িং বোর্ডের কোশ্চেন পাবো তখন এটা সম্পর্কে ডিটেলসে আমরা দেখে নেব। চল, তাহলে ক্লিয়ার, এটা বোঝা গেছে যে টি স্কোয়ারের আমাদের যে 4টে গ্রেডিং হয়ে থাকে, এই 4টে গ্রেডিং আমাদের মাথায় রাখতে হবে। যে 4 রকম টাইপের টি স্কোয়ার আমাদের ইন্ডিয়াতে বিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাভেলেবেল আছে, এই 4 রকম টাইপের। তো সেটা অনুযায়ী এখানে T1 দিয়েছে, ফিউচারে হয়তো T2 দিতে পারে, T0 দিতে পারে। ঠিক আছে, অবভিয়াসলি তুমি সাইজ দেখেই বুঝতে পারছো যে T0 টি স্কোয়ারটা আমরা কোন বোর্ডের ওপর ব্যবহার করব। অবভিয়াসলি D0 যে বোর্ড আছে তার উপর ব্যবহার করব। D1 বোর্ডের ওপর আমরা কোনটা ব্যবহার করব, T1টা। D0 বোর্ডের ওপর আমরা ব্যবহার করব T0টা। D1 বোর্ডের ওপর ব্যবহার করব T1টা। D2 বোর্ডের ওপর ব্যবহার করব T2টা। D3-র ওপর ব্যবহার করব T3টা। দেখো, এদের প্রত্যেকের লেন্থ সমান হয়ে থাকে, দ্যাট ইজ
দ্যাট ইজ এই টি স্কোয়ারের যে স্টক লেন্থ, টি স্কোয়ারের আমার যে স্টক বলছি ব্লেডের যে লেন্থ, টি স্কোয়ারের আমার যে ব্লেডের লেন্থ, সেগুলোর সাথে সমান হয়ে থাকে কি না, যে আমার যে বোর্ডগুলো রয়েছে, বোর্ডের লেন্থগুলো দেখো সব সেম, 1500, 1000, 700, 500, এটাও দেখো 1500, 1000, 700, 500। ঠিক আছে, তো অবভিয়াসলি টি স্কোয়ারটা আমরা D0 বোর্ডের ওপর ইউজ করব। ঠিক আছে, এভাবে আমরা ডেজিগনেশন করে থাকি। চলো, আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট আ প্রোট্রাক্টর। ঠিক আছে, প্রোট্রাক্টরের বাংলা হচ্ছে চাঁদা, প্রোট্রাক্টরের বাংলা হচ্ছে চাঁদা, প্রোট্রাক্টরের বাংলা হচ্ছে চাঁদা। তো এটা হচ্ছে চাঁদা। ঠিক আছে, তো আমরা চাঁদা সবাই দেখেছি। ঠিক আছে, চাঁদা আমরা সবাই দেখেছি। চাঁদা কীরকম দেখতে হয়ে থাকে, এরকম অর্ধচন্দ্রাকৃতি আমাদের হয়ে থাকে। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করে থাকি, এটা দিয়ে আমরা প্রোট্রাক্টর দিয়ে আমরা কি করে থাকি, অ্যাঙ্গেল মেজারমেন্ট করে থাকি, অ্যাঙ্গেল মেজারমেন্ট করে থাকি। কোনো একটা ডেফিনিট অ্যাঙ্গেল আমরা মেজারমেন্ট করে থাকি, মানে কোণ মেজারমেন্ট করে থাকি, কোণ মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, কোণ মেজারমেন্ট করে থাকি, কোনো একটা কোণ সেটা কত ডিগ্রিতে আছে সেটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে, তো চাঁদা থেকে সবার প্রথমে আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর, চাঁদাতে আমরা যে অ্যাঙ্গেলে মেজার করে থাকি সেই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে ডিগ্রিতে। চাঁদার ক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলে মেজার করে থাকি সেটা হয় হচ্ছে ডিগ্রিতে। ঠিক আছে, চাঁদার ক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলে মেজার করে থাকি সেটা হয় হচ্ছে ডিগ্রিতে। ঠিক আছে, তো মনে রাখবে এই পুরো চাঁদাটা টোটাল 180টা পার্টে ভাগ করা থাকে। 180টা এর ওপরে এরকম দাগ দেওয়া আছে, 180টা এর ওপরে এরকম দাগ দেওয়া আছে, দিয়ে এটা টোটাল 180 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। এটা টোটাল 180 ডিগ্রিকে বা আমার একটা স্ট্রেট অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে থাকে। ঠিক আছে, এটা টোটাল 180টা ভাগে ভাগ থাকে, মানে এর গায়ে গ্র্যাজুয়েশন থাকে টোটাল 180টা। ঠিক আছে, এবং শুধু তাই নয়, এর যে গ্র্যাজুয়েশনগুলো এখানে 0 থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3, 4, 5, 6 করতে করতে এদিকে 180 পর্যন্ত যায়। যেমন হয় সেরকম এদিকেও আবার 0 থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3, 4, 5, 6 করতে করতে এদিকে আসে 180 পর্যন্ত। তার মানে বোথ সাইডে এর মেজারমেন্ট আমরা করতে পারি, বোথ সাইডে এর মেজারমেন্ট আমরা করতে পারি। মানে আমার ধরো এরকম কোনো একটা অ্যাঙ্গেল আছে, আমার এই দিকে কোনো একটা অ্যাঙ্গেল আছে, আমি চাঁদাটাকে এই সেন্টারে বসাবো, এরকমভাবে চাঁদাটাকে বসাবো, বসিয়ে এখানে যে দাগের সাথে মিলে যাবে, যে গ্র্যাজুয়েশনের সাথে মিলে যাবে, আমি বলে দিতে পারবো সেই অ্যাঙ্গেলটা। সেম ওয়েতে আমার যদি এই রকমভাবে অ্যাঙ্গেলটা ড্র থেকে থাকে, তো সেক্ষেত্রেও আমি চাঁদাটাকে জাস্ট এইভাবে বসাবো, চাঁদাটাকে এইভাবে বসাবো, এই দিকের যে গ্র্যাজুয়েশনের সাথে চাঁদাটা যে গ্র্যাজুয়েশনের সাথে এই দাগটা মিলে যাবে, এই দাগটা মিলে যাবে। অবভিয়াসলি এটাকে আমরা 0 দাগের সাথে সেট করি, এখানে এটাকে আমরা 0 দাগের সাথে সেট করি, আর এটা যে দাগের সাথে মিশে যাবে, এটা যে দাগের সাথে মিশে যাবে, ঠিক আছে, সেটা হবে হচ্ছে তার রিকোয়ার্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা বোথ সাইড দিয়ে আমরা এই চাঁদা ব্যবহার করে অ্যাঙ্গেল মেজার করতে পারি। আর এক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা মেজার করে থাকি কোন ইউনিটে, না ডিগ্রিতে করে থাকি। এক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা মেজার করতে পারি ডিগ্রিতে। ঠিক আছে, তো এর যে প্রিসিশন হয়ে থাকে বা লিস্ট কাউন্ট যেটা হয়ে থাকে, এর যে লিস্ট কাউন্ট হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে 1 ডিগ্রি, সেটা হয়ে থাকে হচ্ছে 1 ডিগ্রি। বা কিছু কিছু চাঁদা এরকম পাওয়া যায় যেগুলো লিস্ট কাউন্ট মানে হাফ ডিগ্রি পর্যন্ত হতে পারে। দ্যাট ইজ এর মাঝখানে, এই দুটোর মাঝখানে একটা করে ছোট হাফ ডিগ্রির ইয়ে দিয়ে দেয়। ঠিক আছে, বাট ইন জেনারেল আমরা এগুলোর ক্ষেত্রে লিস্ট কাউন্ট 1 ডিগ্রি ধরেই চলি। ঠিক আছে, তো যে কোনো স্ট্যান্ডার্ড প্রোট্রাক্টরের ক্ষেত্রে, যে কোনো স্ট্যান্ডার্ড চাঁদার ক্ষেত্রে আমাদের যে লিস্ট কাউন্ট হতে পারে, দ্যাট ইজ সেটা দিয়ে আমরা মিনিমাম মেজারমেন্ট যেটা করতে পারবো সেটা হচ্ছে মেজারমেন্টও করতে পারি এবং ড্রও করতে পারি অবভিয়াসলি। ঠিক আছে, সেটা হয়ে থাকে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, এবং নেক্সট যে ইনফরমেশনটা আমাদের মাথায় রাখতে লাগবে সেটা হচ্ছে এটা কিসের তৈরি হয়ে থাকে। এটা মনে রাখবে সবসময় ট্রান্সপেরেন্ট হয়ে থাকে, ট্রান্সপেরেন্ট। ঠিক আছে, ট্রান্সপেরেন্ট মানে স্বচ্ছ হয়ে থাকে, মানে এপার ওপার দেখতে পাওয়া যায়। কেন? তার কারণ ধরো নিচে এরকম কোনো লাইন আছে, সেটা তুমি অ্যাঙ্গেল মেজার করছো, তো অবভিয়াসলি তুমি যদি নিচ থেকে লাইন দুটোকে দেখতে না পাও, তুমি এটাকে বসাবে কি করে, মেজার করবে কি করে? তো তার জন্য এটা ট্রান্সপেরেন্ট হয়ে থাকে, এবং জেনারেলি এটা ট্রান্সপেরেন্ট সেলুলয়েড প্লাস্টিকের তৈরি হয়ে থাকে, এটার যে মেটেরিয়ালটা হয়ে থাকে, এটা যেটা দ্বারা তৈরি হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে ট্রান্সপেরেন্ট সেলুলয়েড প্লাস্টিক। ঠিক আছে, ট্রান্সপেরেন্ট সেলুলয়েড প্লাস্টিকের তৈরি হয়ে থাকে।
ঠিক আছে। আর কখনো কখনো এটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই সেমি সার্কেল ফর্মে ইয়ে হয়ে থাকে, আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে থাকে। এটা মেনলি আমাদের কাছে এরকম সেমি সার্কেল ফর্মে অ্যাভেলেবেল হয়ে থাকে। ঠিক আছে, এরকম সেমি সার্কেল ফর্মে অ্যাভেলেবেল হয়ে থাকে। তো যদি সেমি সার্কেল ফর্মে অ্যাভেলেবেল থাকে, এখানে টোটাল গ্র্যাজুয়েশন কাটা থাকবে কতগুলো না 180টা গ্র্যাজুয়েশন কাটা থাকে। ঠিক আছে, কখনো কখনো এটা ফুল সার্কেল ফর্মেও অ্যাভেলেবেল থাকে, ফুল সার্কেল ফর্মেও অ্যাভেলেবেল থাকে। তো সেক্ষেত্রে কি হয়ে থাকে, 0 থেকে 180 পর্যন্ত আছে এরকম, আবার এদিকে এটাও 0 থেকে স্টার্ট হয়ে এদিকে আবার এটাকে 180 পর্যন্ত করে দেওয়া হয়। ঠিক আছে, তো এভাবে ফুল সার্কেল ফর্মেও থাকে। ঠিক আছে, কখনো কখনো পুরো বৃত্তাকার ফর্মেও পায়, বা কখনো কখনো আমরা অর্ধচন্দ্রাকার ফর্মেও পেয়ে থাকি। ঠিক আছে, তো এটা হয়ে থাকে আমার প্রোট্রাক্টর। ঠিক আছে, যেটা দিয়ে আমরা কি করে থাকি, কোনো অ্যাঙ্গেল মেজার করে থাকি অথবা কোনো অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করে থাকি। ঠিক আছে, এবার জেনারেলি এটা দিয়ে কোনো অড অ্যাঙ্গেলগুলো কনস্ট্রাক্ট করা হয়। এই কথাটা কেন বললাম জেনারেলি এটা দিয়ে কোনো অড অ্যাঙ্গেলগুলো কনস্ট্রাক্ট করা হয়, তার কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে যে কোনো 15 ডিগ্রির ব্যবধানের, যে কোনো 15 ডিগ্রির ব্যবধানের কোণ ড্র করার জন্য, ড্র করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি না, আমরা মেনলি ব্যবহার করে থাকি টি স্কোয়ার প্লাস সেট স্কোয়ার। ঠিক আছে, যেমন আমরা অলরেডি দেখেছি যে যেটা দিয়ে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম ড্র করতে পারি। সেম ওয়েতে আমরা 0 ডিগ্রি তো টি স্কোয়ার দিয়ে ড্র করতে পারি, 15 ডিগ্রিও আমরা ড্র করতে পারি, তারপরে হচ্ছে 75 ডিগ্রি ড্র করতে পারি, আমরা 90 ডিগ্রি ড্র করতে পারি, 105 ডিগ্রি ড্র করতে পারি, এরকম করতে পারি। কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা দুটো অ্যাঙ্গেলের মধ্যে, দুটো কনজিকিউটিভ অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স হয়ে থাকে আমার 15 ডিগ্রি। তো 15 ডিগ্রির ব্যবধানের বা 15 ডিগ্রির গুণিতকের কোনো অ্যাঙ্গেল ড্র করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, জেনারেলি এটা হচ্ছে আমাদের খুব কমন প্র্যাকটিস, যেটা হচ্ছে আমরা টি স্কোয়ার আর সেট স্কোয়ার ব্যবহার করে থাকি অ্যাঙ্গেল ড্র করার জন্য। ঠিক আছে, এ বাদ দিয়ে অন্য যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আছে, ধরো ফর এক্সাম্পল আমাকে বলেছে 56 ডিগ্রির অ্যাঙ্গেল ড্র করতে, তখন আমি কি করব, এই চাঁদা ব্যবহার করব। এই চাঁদা ব্যবহার করব। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। চলো, এই গেল চাঁদা সম্পর্কে এইটুকু ইনফরমেশন, এগুলো মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনটা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট আ প্রোট্রাক্টর? প্রোট্রাক্টর সম্পর্কে কোন ইনফরমেশনটা সঠিক? ঠিক আছে, স্টেটমেন্ট কি কি দিয়ে দিয়েছে, চাঁদা উভয় দিক থেকে কোণ পরিমাপ করার জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা অলরেডি দেখলাম চাঁদা দিয়ে আমরা উভয় দিক থেকে কোণ পরিমাপ করতে পারি। ঠিক আছে, এখানেই আমরা দেখলাম এটা এক দিক দিয়ে, এটা আর এক দিক দিয়ে, উল্টো দিক দিয়ে দুই দিক দিয়ে আমরা ব্যবহার করতে পারি, যার জন্য এর ওপরে দুই দিকেরই মার্কিং থাকে। দ্যাট ইজ এর 0-এর সাথে 180, এর 1-এর সাথে 179, 2-এর সাথে 178, এই যে মার্কিংগুলো সব ম্যাচ করে যায়। তো এটা তো সঠিক, প্রথমেরটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোট্রাক্টর, যে প্রোট্রাক্টর যেটা থেকে থাকে, ঠিক আছে, প্রোট্রাক্টর যেটা থেকে থাকে এটা মেড হয়ে থাকে রিজিড মেটাল মেটেরিয়ালের, এটা মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে। যদি মেটাল দিয়ে তৈরি হয় তাহলে সেটা ট্রান্সপারেন্ট হবে না, কিন্তু আমার প্রোট্রাক্টরটা ট্রান্সপারেন্ট হওয়া প্রয়োজন, তার জন্য এটা হয়ে যায় রং। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে রং, কারণ এটা কিসের তৈরি হয়ে থাকে, আমরা অলরেডি দেখেছি, এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট প্লাস্টিক বা ট্রান্সপারেন্ট সেলুলয়েড প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট হয়ে থাকে, সেলুলয়েড প্লাস্টিকের তৈরি হয়ে থাকে, তো এটা মেটালের তো হয় না। ঠিক আছে, তো তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক, আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র স্টেটমেন্ট 1টা সঠিক, সঠিক। ঠিক আছে, স্টেটমেন্ট 2 ভুল। ঠিক আছে, তো এটাই হবে হচ্ছে এর সঠিক উত্তর। তো চাঁদা সম্পর্কে আমাদের এইটুকু ইনফরমেশনই যথেষ্ট পরীক্ষার জন্য, এর বেশি আর সেরকম কিছু নেইও চাঁদা সম্পর্কে। ঠিক আছে, এই ইনফরমেশনটুকুই আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তো আমরা অলরেডি আমাদের দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে পড়ে ফেলেছি। চল, এবারে হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে, ম্যাচ দ্য কারেক্ট লেন্থ অ্যান্ড উইডথ অফ দ্য ট্রিমড সাইজ অফ শিট ইন দ্য সেন্স, এখানে যে শিটের কথা বলেছে আমাদের সেটা হচ্ছে ড্রয়িং শিট। আচ্ছা, আমাদের ড্রয়িং শিটের কথা বলেছে। ঠিক আছে, ড্রয়িং শিটের আমাদের বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমরা যেমন দেখেছি ড্রয়িং বোর্ডের কিছু স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে, সেরকম ড্রয়িং শিটেরও বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী তার কিছু সাইজ হয়ে থাকে, যেগুলো ডিফাইন্ড সাইজ হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের টোটাল জেনারেলি বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের 6টা ডিফারেন্ট সাইজ আছে, 6টা আলাদা আলাদা সাইজ আছে।
ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি হয়ে থাকে শীটের জন্য, আমাদের শীটের জন্য স্পেসিফাইড হয়ে থাকে, ঠিক আছে, ড্রয়িং শীটের জন্য, এবং সেই শীটেরই আমরা সাইজ পেয়ে থাকি, ঠিক আছে, যেগুলোকে বলা হয়ে থাকে ট্রিমড সাইজ। ঠিক আছে, দু রকম আমাদের কি হয়ে থাকে না শীট হয়ে থাকে, একটা হয় হচ্ছে ট্রিমড শীট আর একটা হয় হচ্ছে আনট্রিমড শীট। ঠিক আছে, একটা হয়ে থাকে হচ্ছে ট্রিমড শিট আর একটা হয়ে থাকে হচ্ছে আমাদের আনট্রিমড শিট। ঠিক আছে, ড্রয়িং শিট। ট্রিমড শিট কি? তো ট্রিম শিটের যদি আমরা সাইজগুলো দেখে থাকি, এটা ধরো আমার শিট সাইজ। ঠিক আছে, শিট সাইজগুলো যদি আমরা দেখে থাকি, সব থেকে বড়টা হচ্ছে A0, A1, A2, A3, A4, A5 পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, তো A0-র আমরা যদি ডাইমেনশন দেখে থাকি, ঠিক আছে, আমরা যদি ডাইমেনশন দেখে থাকি, আমরা ডাইমেনশনটা কিরকম লিখবো? লেন্থ ইন্টু উইডথে লিখবো। ঠিক আছে, আমরা জানি ড্রয়িং শিট আমাদের এরকম দেখতে হয়ে থাকে, এটা যেটা এটাকে বলে থাকি আমরা লেন্থ, বড় যেটা সেটাকে বলে থাকি লেন্থ, আর ছোট যেটা সেটাকে আমরা বলে থাকি কিনা উইডথ। ঠিক আছে, এটা আমাদের জেনারেল কনভেনশন। লম্বা সাইড যেটা সেটাকে আমরা বলে থাকি লেন্থ, আর যেটা ছোট সাইড সেটা হয়ে থাকে হচ্ছে আমাদের উইডথ। ঠিক আছে, তো এবং এই ডাইমেনশনটা কিসে হয়ে থাকে? মিলিমিটারে হয়ে থাকে। এই ডাইমেনশনটা হয়ে থাকে মিলিমিটারে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই জানি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউনিট লেন্থ মেজারমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি মিলিমিটার। ঠিক আছে, তো আগে আমাদের যেটা অলরেডি আমাদের ড্রয়িং বোর্ডের ক্ষেত্রেও বলেছি বা আমাদের টি স্কোয়ারের ক্ষেত্রেও বলেছি, সেগুলো সবকটাই ছিল হচ্ছে আমার মিলিমিটারে। দেখো এগুলো পাশে লেখা রয়েছে সব মিলিমিটারে, এগুলো সমস্ত কিছুই মিলিমিটারে। ঠিক আছে, তো চল, তো ডাইমেনশনগুলো দেখে নিই। A0 শিটের ক্ষেত্রে তার লেন্থ আর উইডথের হয়ে থাকে 1189 ইন্টু 841। ঠিক আছে, তো 1189 হচ্ছে তার লেন্থ হয়ে থাকে, 841 তার উইডথ হয়ে থাকে। ঠিক আছে, A1 শিটের ক্ষেত্রে কি হয়ে থাকে? অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, আমরা যদি কোনো একটা বড় শিট দেখি, A0 শিট যদি আমরা দেখি, যে কোনো একটা শিটের আমরা যদি ডাইমেনশন মনে রাখি, বাকিগুলো মনে রাখা আমাদের জন্য খুব সুবিধা হয়ে যায়। ঠিক আছে, এটা ধরো আছে হচ্ছে আমার A0 শিট, তো এর লেন্থ আছে হচ্ছে 1189, আর এদিকে আছে হচ্ছে 841। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। এই যে A1 শিট আছে, এটাকে যদি আমরা লেন্থ ওয়াইজ দুভাগ করে দিই, আমরা ভাঁজ করে দিই, মানে এই যে পোর্শনটা আছে এটাকে আমি ভাঁজ করে এদিকে নিয়ে চলে আসবো, এই পোর্শনটাকে ভাঁজ করে আমি এদিকে নিয়ে চলে আসবো, তো লেন্থ ওয়াইজ এটা দুভাজ হয়ে গেল। যেই দুভাজ হয়ে গেল, এই যে ছোট শিটটা আমি পেলাম, এবার এটাকে এর উপরে ভাঁজ করে ফেলে দেওয়ার ফলে যে শিটটা আমি পেলাম, এটাকে বলা হয়ে থাকে A1 শিট। তো A1 শিটের ক্ষেত্রে লেন্থ কি হয়ে যাবে? 841 হয়ে যাবে। আর এর উইডথটা, এই যে উইডথটা, এটা এখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1189 অর্ধেক। 1189 অর্ধেক যদি আমরা করি, আমরা পাবো 594.5, বাট ওটাকে আমরা স্কিপ করে দিই, আমরা যেটা লিখি 594। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড সাইজ ধরে নেওয়া হয়। ঠিক আছে, দ্যাট ইজ 1188 অর্ধেক, তো এটা হয়ে যাবে আমাদের 594। তো সেটাই হয়ে থাকে আমাদের কত না 841 ইন্টু 594, 594। ঠিক আছে, তো চলো সেম ওয়েতে এবার আমার যে A1 শিটটা আছে, এটাকেও আবার যদি আমি অর্ধেক করে দিই, আমার যে A1 শিটটা আছে তার লেন্থ হয়ে গেছে এখন 841, এটাকেও এবার লেন্থ ওয়াইজ আমি কি করে দিয়েছি? ভাঁজ করে অর্ধেক করে দিয়েছি। তো এবার আমি যেটা পেয়ে গেছি, এটা হয়ে গেছে আমার কি শিট না A2 শিট। এটা হয়ে গেছে এবার আমার A2 শিট। A2 শিট। ঠিক আছে, তো A2 শিটের ক্ষেত্রে লেন্থ হয়ে গেছে 594, আমার কত? 594। উইডথ হয়ে গেছে জাস্ট 841 অর্ধেক, দ্যাট ইজ 420। ঠিক আছে, হয় 420.5, বাট আমরা নিয়ে হচ্ছে 420। ঠিক আছে, তো এটা হয়ে যাবে হচ্ছে 594 ইন্টু 420। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার A2 এর ডাইমেনশন।
A3 ক্ষেত্রে আমরা সেম করব, যে A2 যেটা আছে সেটার লেন্থ বরাবর তাকে আমরা দুভাজ করে দেবো। A2 যেটা আছে তার লেন্থ বরাবর আমরা তাকে সমান দুভাগে ভাঁজ করে দেবো, দ্যাট ইজ এই লেন্থটা বরাবর একে দুভাগে ভাঁজ করে দেবো। দিয়ে আমি যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে A3 পেয়ে গেলাম। তো A3 যদি হয়ে থাকে 594 এর অর্ধেক, 594 এর আমরা যদি অর্ধেক করে থাকি, 594 এর আমরা যদি অর্ধেক করে থাকি, আমরা পাবো 297, আমরা পাবো 297। তো এটার লেন্থ দাঁড়িয়ে যাবে হচ্ছে 420 ইন্টু 297। ঠিক আছে, সেম ওয়েতে আমরা যদি আমার যে A3 শিট আছে তাকে যদি আমরা লেন্থ ওয়াইজ দুটো ভাগে ভাগ করে দিই, তখন আমরা এটা কি পেয়ে যাব না, A4 শিট পেয়ে যাব। এটা পেয়ে যাব হচ্ছে আমরা A4 শিট। ঠিক আছে, A4 শিটের ক্ষেত্রে লেন্থ হয়ে যাবে 297, আর যেটা চওড়া সেটা এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা। এটা কত হবে, এটা হচ্ছে 420 অর্ধেক, দ্যাট ইজ 210। এটা হয়ে যাবে 420 অর্ধেক, দ্যাট ইজ 210। এটা হবে হচ্ছে আমার 297 ইন্টু 210। ক্লিয়ারলি বোঝা গেছে এই জিনিসগুলো। অ্যাকচুয়ালি যে বড় শিটটা আছে সেটাকে আমরা জাস্ট হাফ করে 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 তার যে নেক্সট শিট আছে সেটাতে আমরা যেতে থাকি, তার যে নেক্সট শিট আছে সেটাতে আমরা যেতে থাকি। ঠিক আছে, এটাই আমরা করি। তো আমরা যদি এরিয়ার দিক দিয়ে হিসাব করি, আমরা যদি এরিয়ার দিক দিয়ে হিসাব করি, দুটি পরপর শিটের মানে দুটো কনজিকিউটিভ শিট, দুটো কনজিকিউটিভ শিট এর বর্গক্ষেত্র তো বলবো না, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়ার অনুপাত কত হবে, এরিয়ার অনুপাত কত হবে, দুটো পরপর শিট মানে বড়টা আর ছোটটার, ধরো মানে হচ্ছে লার্জ ওয়ান আর হচ্ছে স্মলার ওয়ান। ঠিক আছে, এই দুটোর রেশিও কত দাঁড়াবে, 2:1। দ্যাট ইজ জাস্ট বড়টাকে অর্ধেক করে দিয়ে আমি ছোটটা পেয়ে যাই, বড়টাকে অর্ধেক করে দিলে আমি ছোটটা পেয়ে যাই। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, আমার যে A0 শিট আছে তার যে ক্ষেত্রফল হয়ে থাকে, সেটা হয়ে থাকে 1 মিটার স্কোয়ার। তার যে ক্ষেত্রফল হয়ে থাকে সেটা হয়ে থাকে 1 মিটার স্কোয়ার। এই যে A0 শিটের এরিয়া কি আছে, তার দৈর্ঘ্য এটা, তার প্রস্থ হচ্ছে এটা। ঠিক আছে, এই দুটোকে গুণ করে দেখো, অলমোস্ট 1 মিটার স্কোয়ার আসবে। এই দুটোকে গুণ করে দেখতে পাবে অলমোস্ট 1 মিটার স্কোয়ার আছে। তো তাহলে A1 এর ক্ষেত্রফল কত হবে, A1 এর ক্ষেত্রফল হবে হচ্ছে 1/2 মিটার স্কোয়ার, অর্ধেক হয়ে যাবে। A2 এর ক্ষেত্রফল কত হবে, A2 এর ক্ষেত্রফল হবে হচ্ছে 1/4 মিটার স্কোয়ার, এভাবে চলতে থাকবে। A3 এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে 1/8 মিটার স্কোয়ার। তারপরে A4 এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে 1/16 মিটার স্কোয়ার। ঠিক আছে, এইভাবে হয়ে থাকে। মনে রাখবে এই 5টা শিট আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য এই 5টা শিট আমরা ব্যবহার করে থাকি। এছাড়া BIS স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের A5 শিট আছে, যেটা কিনা A4 শিটকে অর্ধেক করলে আমরা পাই। ঠিক আছে, A4 শিটকে অর্ধেক করলে আমরা পাই। তো এটার যে ডেজিগনেশনটা দাঁড়ায় সেটা দাঁড়ায় হচ্ছে 210 ইন্টু এটা হচ্ছে 148.5 হয়, তো আমরা লিখবো হচ্ছে 148। তো এই 5টা তো না, 6টা যে শিট আছে, 6টা শিটেরই আমাদের ডাইমেনশন পুরো মুখস্থ থাকা প্রয়োজন। এই 6টা শিটেরই আমাদের ডাইমেনশন পুরো মুখস্থ থাকা প্রয়োজন, কারণ আমাদের পরীক্ষায় অবভিয়াসলি এরকম ম্যাচিং টাইপের কোশ্চেন আসে। তো আমরা যদি এখানে এরিয়াগুলোকে লিখি, তো A1 এর ক্ষেত্রে আমার এরিয়া কত হবে, 1 মিটার স্কোয়ার। এর ক্ষেত্রে এরিয়া হবে হচ্ছে 1/2 মিটার স্কোয়ার। এর ক্ষেত্রে এরিয়া হবে হচ্ছে 1/4 মিটার স্কোয়ার। এর ক্ষেত্রে এরিয়া হবে হচ্ছে 1/8 মিটার স্কোয়ার। এর ক্ষেত্রে এরিয়া হবে 1/16 মিটার স্কোয়ার। এর ক্ষেত্রে এরিয়া হবে 1/32 মিটার স্কোয়ার। যদিও A5 আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য ব্যবহার হয় না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য আমরা মেনলি A0 শিট থেকে A4 শিট পর্যন্ত ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো চলো এবার এই কোশ্চেনের উত্তরটা আমরা দেখে নিই। ঠিক আছে, আমাকে কি বলেছে, যে আমাকে ম্যাচ করাতে হবে ট্রিমড সাইজ অফ শিটের, যে তাদের যে ডেজিগনেশন আছে এবং তাদের যে লেন্থ আর উইথের যে কারেক্ট ম্যাচ আছে। দ্যাট ইজ A0 ক্ষেত্রে আমরা জানি এটা হবে হচ্ছে A0 ক্ষেত্রে উইথ আর লেন্থ, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, সেই দুটো গুণ করে দিয়েছে। A1 এর ক্ষেত্রে এটা হবে, A2 এর ক্ষেত্রে এটা হবে, A3 এর ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, তো ক্লিয়ারলি আমার উত্তর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে A হচ্ছে S, B হচ্ছে R,
সি হচ্ছে কিউ, ডি হচ্ছে পি। ঠিক আছে, তো সি হবে, সি অপশান হবে হচ্ছে আমার উত্তর, সি অপশান হবে হচ্ছে আমার উত্তর, সি অপশান হবে হচ্ছে কিনা আমার উত্তর। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এছাড়াও আমাদের যদি আরও কিছু ইনফরমেশান ড্রয়িং শিটের থেকে দরকার হয়ে থাকে, ঠিক আছে, কিছু ছোট ছোট ইনফরমেশান একটু জেনে রাখা প্রয়োজন, যে ড্রয়িং শিট কিসের তৈরি হয়ে থাকে, ড্রয়িং শিটের আমার যে মেটেরিয়ালটা হয়ে থাকে, ড্রয়িং শিটের আমার মেটেরিয়ালটা কিসের হয়ে থাকে, মেটেরিয়ালটা কিসের হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই আমরা মেটেরিয়াল দেখছি। এটা মেনলি আমাদের আগে তৈরি হতো কটনের তৈরি হতো, ঠিক আছে, কটনের, লিনেনের তৈরি হতো, ঠিক আছে, এবং এখন আমাদের যেটা মেনলি ড্রয়িং শিটগুলো আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে উড পাল্পের। ঠিক আছে, ঠিক আছে, উড পাল্পের। ঠিক আছে, তো এই তিনটে জিনিসই আমাদের ব্যবহার হয়ে থাকে অ্যাজ আ মেটেরিয়াল, বা এদের মিক্সচার আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, লিনেনের যে শিটগুলো হয়ে থাকে সেগুলো খুব বেশি টেকসই হয়ে থাকে। ঠিক আছে, তো লংজিভিটির জন্য লিনেন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই মেটেরিয়ালগুলো মেনলি ড্রয়িং শিট হিসাবে ব্যবহার আমরা করে থাকি। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কোনো ড্রয়িং শিট তুমি A0 নাও, A1 নাও, A2 নাও, A3 নাও, A4 নাও, A5 নাও, এদের লেন্থ আর ব্রেথের যে রেশিও হয়ে থাকে, বা লেন্থ আর উইথের যে রেশিও হয়ে থাকে, সেটা হয় হচ্ছে 2:1। তুমি যদি এই দুটোর রেশিও করে দেখো, এই √2:1, 2:1 বলছি, √2:1, তো এই দুটোর যদি আমরা রেশিও করে দেখি, এই দুটোর যদি আমরা রেশিও করে দেখি, আমরা পাবো হচ্ছে √2:1, দ্যাট ইজ লেন্থ ইজ টু ব্রেথ। যে কোনো ড্রয়িং শিটের ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে √2:1। যে কোনো ড্রয়িং শিটের ক্ষেত্রে আমার তোমার কি বলে যেন, লেন্থ আর ব্রেথের রেশিও, তার দৈর্ঘ্য এবং প্রস্থের যে রেশিও, সেটা হয়ে থাকে √2:1, বা প্রস্থ ইস্টু দৈর্ঘ্য হলে সেটা হবে হচ্ছে 1:√2। ঠিক আছে, যে কোনো ড্রয়িং শিটের জন্য এটা সত্যি হয়ে থাকে, যে কোনো ড্রয়িং শিট, সেটা A0 থেকে A5 পর্যন্ত সবার জন্য সত্যি। আর A0-র এরিয়া হয়ে থাকে 1 মিটার স্কোয়ার, A1, A2, A3, A4 জাস্ট হাফ হাফ করতে করতে যাবে, কারণ একটা শিটকে হাফ করে আমরা পরের শিটটা পেয়ে থাকি। ঠিক আছে, তো এগুলোই হয়ে থাকে আমাদের ড্রয়িং শিট থেকে মূল বা বেসিক ইনফরমেশান। ঠিক আছে, এগুলোই হয়ে থাকে আমাদের ড্রয়িং শিট থেকে বেসিক ইনফরমেশান, যেগুলো আমাদের মাথায় রাখা খুব প্রয়োজন, যেগুলো আমাদের মাথায় রাখা খুব প্রয়োজন। ঠিক আছে, চল এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছেন, নেক্সট কোশ্চেন, এটা বেশ একটা ভালো কোশ্চেন, এবারের পরীক্ষায় এসেছিল, এটা এসছে হচ্ছে মেনলি শিফট 1 ইলেকট্রিশিয়ানে এসেছিল, ইলেকট্রিশিয়ানে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, ইলেকট্রিশিয়ানে এসেছিল, কোশ্চেনটা খুব সুন্দর। কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্টলি ডেসক্রাইব দ্য প্লেসমেন্ট অ্যান্ড পারপাস অফ ওরিয়েন্টেশন মার্ক অন আ ড্রয়িং শিট। ঠিক আছে, তো এটা যদি আমরা বাংলা করি, আমার এই শিটে ধরেনি, আমি পরের শিটে করেছি। ঠিক আছে, ড্রয়িং শিটে কোনো একটা ড্রয়িং শিটে ওরিয়েন্টেশন মার্কের অবস্থান এবং উদ্দেশ্যকে সঠিকভাবে বর্ণনা করে নিচের কোন বক্তব্যগুলি। ঠিক আছে, নিচের কোন বক্তব্যগুলি আমার ড্রয়িং শিটে যে ওরিয়েন্টেশন মার্ক আছে তার অবস্থান এবং উদ্দেশ্যগুলি, কেন আমরা ওরিয়েন্টেশন মার্ক দিয়ে থাকি আর কোথায় আমরা ওরিয়েন্টেশন মার্ক দিয়ে থাকি, সেটাকে সঠিকভাবে বর্ণনা করে। ঠিক আছে, তো সবার প্রথমে আগে আমাদের জানতে হবে যে ওরিয়েন্টেশন মার্কটা কী জিনিস। ঠিক আছে, তার আগে আমাদের জানতে হবে যে আমাদের ড্রয়িং শিটের ওপরে আমরা কি কি করে থাকি। ঠিক আছে, দ্যাট ইজ আমাদের এটা পার্ট হচ্ছে লেআউট অফ ড্রয়িং শিটের। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে লেআউট অফ ড্রয়িং শিট। ড্রয়িং শিট, সবাই ড্রয়িং শিট সম্পর্কে তো পড়ে, বাট ড্রয়িং শিটের লেআউট সম্পর্কে অনেকেরই নলেজ খুব কম হয়ে থাকে। ঠিক আছে, বাট ড্রয়িং শিটের লেআউটটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা যে কোনো সাইজেরই ড্রয়িং শিট হয়ে থাকুক না কেন, যে কোনো সাইজেরই ড্রয়িং শিট হয়ে থাকুক না কেন, তার লেআউট আছে একটা, তার একটা ফিক্সড লেআউট আছে। ঠিক আছে, এটা ধরো আমার কাছে কোনো একটা ড্রয়িং শিট আছে, এটা ধরো আমার কাছে কোনো একটা ড্রয়িং শিট আছে। ঠিক আছে, ড্রয়িং শিটটা পেয়েই কি আমি ড্রয়িং করা শুরু করে দেবো? একদমই না। ড্রয়িং শিটটা পেয়েই আমরা কখনোই ড্রয়িং করা শুরু করি না। তার আগে আমার ড্রয়িং করার যে স্থানটা সেটা আমরা সবার প্রথমে স্পেসিফাই করি। ড্রয়িং করার যে স্থানটা সেটা আগে আমরা সবার প্রথমে স্পেসিফাই করি। সেটার জন্য আমরা কি করি, সেটার জন্য আমরা মেনলি দুটো জিনিস ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেটার জন্য আমরা মেনলি দুটো জিনিস ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেটাকে বলা হয়ে থাকে বর্ডার। যেটাকে বলা হয়ে থাকে বর্ডার, দ্যাট ইজ এই যেটা আমি দিয়েছি এটাকে বলা হয়ে থাকে বর্ডার।
এটাকে বলা হয়ে থাকে কি না, বর্ডার বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে বর্ডার। এবার এই বর্ডারের দেওয়ার কারণটা কি, বর্ডার দেওয়া আমরা মেনলি দুটো কারণের জন্য দিয়ে থাকি। এক নম্বর হচ্ছে যেহেতু এটা একটা ড্রয়িং শিট এবং এটা একটা কাগজের তৈরি হয়ে থাকে, এটা একটা কাগজ বা কটনের তৈরি হয়ে থাকে বা লিনেনের তৈরি হয়ে থাকে, তো এর একটা সময়ের সাথে সাথে এর একটা ওয়্যার অ্যান্ড টিয়ার হওয়ার সম্ভাবনা থাকে, এটা ছিঁড়ে যেতে পারে। তো অবভিয়াসলি এই যে ওয়্যার অ্যান্ড টিয়ারগুলো হয় এগুলো মেনলি কোণা থেকে বা ধার থেকে সবার প্রথমে শুরু হয়, মিডিল থেকে শুরু হওয়ার আগে এটা কোণা বা ধার থেকে সবার প্রথমে শুরু হয়। তো তার জন্য ড্রয়িংটাকে আমাকে এমন একটা পোর্শনের মধ্যে করতে হবে যাতে তার কোণা ধারগুলো যদি ছিঁড়েও যায় তাতে আমার ওর ভেতরে ওই ড্রয়িং শিটের মধ্যে থাকা ড্রয়িংয়ের ওপর যাতে কোনো এফেক্ট না পড়ে থাকে। তো এই যে বর্ডারের ভেতরের যে এরিয়া সেটাকে আমরা বলে থাকি আমাদের অ্যাকচুয়াল ড্রয়িং এরিয়া, অ্যাকচুয়াল ড্রয়িং এরিয়া, ড্রয়িং এরিয়া। দ্যাট ইজ আমরা আমাদের ড্রয়িংয়ের মূল পার্ট এর ভেতরে করব, ঠিক আছে। বাকি যে এরিয়াটা আছে এটাকে বলা হয়ে থাকে বর্ডার, বাকি যে এরিয়াটা আছে এটাকে বলা হয়ে থাকে বর্ডার, ঠিক আছে। এবার এই বর্ডারের সাইজ কি হবে, ঠিক আছে, সেটা কে ডিফাইন করে দেয়, সেটা কে ডিফাইন করে দেয়, সেটাও আমাকে বিআইএস ডিফাইন করে দেয়, সেটাও আমাকে বিআইএস ডিফাইন করে দেয়, সেটাও আমাকে কে ডিফাইন করে দেয় না, বিআইএসই ডিফাইন করে দেয়। বিআইএস কি বলে দিয়েছে, আমার বিভিন্ন রকম শিটের জন্য বর্ডারের সাইজ বিভিন্ন রকম হবে, ঠিক আছে। তার ভেতরে আমার লেফট সাইডে, এটা হচ্ছে আমার লেফট সাইড, তো লেফট যে বর্ডারটা হয়, লেফট যে বর্ডারটা হয় সেটা সবসময় 20 mm হয়, সেটা সবসময় 20 mm হয়, ইরেসপেক্টিভ অফ ড্রয়িং শিট, সেটা A0 শিট, A1 শিট, A2, A3, A4 সবার জন্যই এটা হয়ে থাকে 20 mm, ঠিক আছে। কিন্তু আমার টপ, বটম আর হচ্ছে রাইট, ঠিক আছে, দ্যাট ইজ ডান দিক, ওপরে এবং আমার নিচে যে ইয়েগুলো হয়ে থাকে, বর্ডারটা হয়ে থাকে, সেটা হয়ে থাকে আমার 20 mm A0 শিট আর 20 mm A1 শিটের জন্য। বাকি সমস্ত শিটের জন্য এগুলো হয়ে থাকে 10 mm করে, বাকি সমস্ত শিটের জন্য এগুলো হয়ে থাকে হচ্ছে 10 mm করে। এটাকে বলা হয়ে থাকে বর্ডার। দ্যাট ইজ এই সাইডের যে এরিয়া, যে এরিয়াতে আমরা ড্রয়িংয়ের কোনো পার্ট নিয়েই যাব না, সেটাকে বলা হয়ে থাকে বর্ডার। এই যে এরিয়া, যে এরিয়াতে আমরা ড্রয়িং করব না সেটাকে বলা হয়ে থাকে বর্ডার, ঠিক আছে। আর যে লাইনগুলো দিয়ে আমরা বর্ডারকে ডেপিক্ট করে থাকি, যে লাইনগুলো দিয়ে আমরা বর্ডারকে ডেপিক্ট করে থাকি, যে লাইনগুলো দিয়ে আমরা সেই এরিয়াটাকে দেখিয়ে থাকি, যে লাইনগুলো দিয়ে আমরা সেই এরিয়াটাকে দেখিয়ে থাকি যার ভেতরে আমরা অ্যাকচুয়াল ড্রয়িং করব, সেটাকে বলা হয়ে থাকে ফ্রেম। অনেকে এই দুটোকে পুরো গুলিয়ে ফেলে, অনেকে মনে করে ফ্রেমও যা বর্ডারও তাই, বাট দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। যে লাইনটা আমি ড্র করছি তাকে বলে ফ্রেম, আর লাইনের বাইরের যে এরিয়া, লাইনের বাইরের যে এরিয়া যেখানে আমি ড্রয়িং করব না তাকে বলা হয়ে থাকে বর্ডার। তো এই যে এরিয়া যেখানে আমি ড্রয়িং করব না এটাকে বলা হয়ে থাকে বর্ডার, আর এই লাইনটাকে বলা হয়ে থাকে কিনা ফ্রেম, এই লাইনটাকে বলা হয়ে থাকে কিনা আমার ফ্রেম বলা হয়, ঠিক আছে। এবং এবং মনে রাখবে এই যে ফ্রেমটা আমরা ড্র করে থাকি এটা 0.7 mm থিকনেস থাকে। এই যে লাইনটা দিয়ে আমরা ফ্রেম ড্র করছি এর থিকনেস আছে 0.7 mm। লাইন পড়ার সময় আমরা দেখব 0.7 mm থিকনেসের যে লাইন হয়ে থাকে সেটাকে বলে থাকি আমরা থিক কন্টিনিউয়াস লাইন, থিক কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে। এটা হয়ে থাকে আমার মোটা কন্টিনিউয়াস লাইন। এটা আমরা লাইনের বিভিন্ন ক্যাটাগরি আছে সেখানে আমরা দেখব যেটার উইডথ, যেটা কতটা চওড়া হয়ে থাকে, লাইনটা কতটা চওড়া হয়ে থাকে সেটা হয়ে থাকে 0.7 mm। এবং এগুলো বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়ে থাকে এবং যার জন্য এগুলো থেকে পরীক্ষায় বেশ কোশ্চেন আসে, এগুলো থেকে পরীক্ষায় বেশ কোশ্চেন আসে। তো আমার এই যে ফ্রেমের যে লাইনগুলো আছে, ফ্রেমটা তৈরি করেছি আমরা যে লাইনটা দিয়ে, সেটা উইডথ হয়ে থাকে 0.7 mm। প্রচুরবার পরীক্ষায় এসছে, 2019-এও এসছে, 2025-এও এসছে, ঠিক আছে, বা অন্য পরীক্ষাতেও আমাদের আসতে থাকে, ঠিক আছে। তো এই দুটো জিনিস মাথায় মনে রাখবে, এই দুটো জিনিস আমাদের লেআউটের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও লেআউটের আমাদের পার্ট কি থাকে, আমাদের লেআউটে আমরা জানি রাইট হ্যান্ড সাইডের লোয়ার পার্টে আমরা কি করে থাকি, টাইটেল ব্লক করে থাকি, টাইটেল ব্লক করে থাকি, ঠিক আছে। টাইটেল ব্লকের কি কি পার্ট থাকে না থাকে, এর কি হয়ে থাকে, সেগুলো আজকে আর আমরা ডিসকাস করছি না এই কোশ্চেনে, কারণ এটা আমাদের টাইটেল ব্লকের পোর্শন নয়। টাইটেল ব্লক নিয়ে আরও আমাদের ফিউচারে আমরা কোশ্চেন পাবো, সেখানে আমরা টাইটেল ব্লক নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব।
আর আমাদের লেআউটের কি পার্ট হয়ে থাকে, আর আমাদের লেআউটের পার্ট হয়ে থাকে, ধরো আমরা যদি একটা ড্রয়িং শিট করে থাকি, এটা হচ্ছে আমাদের একটা ড্রয়িং শিট। অলরেডি আমরা 3টে লেআউটের পার্ট দেখেছি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং শিট, এটা হচ্ছে আমাদের কি না বর্ডার, এটা হচ্ছে আমাদের বর্ডার। এই বর্ডারের বাইরে আমাদের কি হয়ে থাকে, গ্রিড বানানো থাকে। এই বর্ডারের বাইরে আমাদের কি থাকে না, গ্রিড বানানো থাকে, গ্রিড বানানো থাকে, গ্রিড বানানো থাকে। এই গ্রিডগুলো কি করে, এক একটা জোনকে ডেপিক্ট করে, এক একটা জোনকে ডেপিক্ট করে। কীরকমভাবে দেখিয়ে দিচ্ছি, ধরো এরকমভাবে গ্রিড করা থাকে। আমরা দেখবে কোনো ম্যাপের ক্ষেত্রে আমাদের এরকম গ্রিড সিস্টেম থাকে, কোনো ম্যাপের ক্ষেত্রে আমাদের গ্রিড সিস্টেম থাকে। সেটা আমরা কেন দিই, যাতে আমরা বুঝতে পারি কোন এরিয়ার কথা আমি বলতে চাইছি মূল ড্রয়িংয়ে। তো এর যে ভার্টিক্যালগুলো আছে, এর যে ভার্টিক্যাল সাইজ মানে উইথের দিকের যে সাইজগুলো সাইডটা আছে, সেটাকে আমরা এ বি সি ডি ই এফ এরকম দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আর হরাইজন্টালি যে ইয়েগুলো আছে মানে লেন্থ বরাবর যেগুলো আছে, যে গ্রিডগুলো আছে, সেটাকে 1 2 3 4 5 6 7 8 এগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, তো এটাতে সুবিধা কি হয়, এটা ধরো কোনো বড় কমপ্লিকেটেড কোনো লেআউট ড্রয়িং যেটার ভেতরে মেকানিক্যাল কোনো অবজেক্টের বিভিন্ন পার্টস রয়েছে। এবার অবভিয়াসলি সেই পার্টের ইন্ডিভিজুয়ালি নাম দেওয়া পসিবল হয় না ড্রয়িং শিটের মধ্যে। ধরো এর ভেতরে ফর এক্সাম্পল কোনো একটা কমপ্লিকেটেড পার্টস রয়েছে, যার ভেতরে কম্পোনেন্টই রয়েছে প্রায় 20-30টা কি 50টা কম্পোনেন্ট রয়েছে। সেই 50টা কম্পোনেন্টের ছবি আমার একটা ড্রয়িং শিটের মধ্যে রয়েছে। তো অবভিয়াসলি তখন সেই পার্টের কেবলমাত্র যদি কোনো একটা কম্পোনেন্টের আমার কি হয়ে থাকে, ড্রয়িংকে ফিউচারে কোম্পানি চেঞ্জ করবে বলে মনে করে, ফিউচারে কোম্পানি চেঞ্জ করবে বলে মনে করে, তখন ড্রয়িং শিটে অবভিয়াসলি সে পুরো ড্রয়িং শিটটা চেঞ্জ করবে না, সে কি করবে, কেবলমাত্র সেই পার্টটাকে চেঞ্জ করবে। তো সেই পার্টটা ড্রয়িং শিটের মধ্যে কোন লোকেশনে আছে সেটাকে সে ডেপিক্ট করে কি করে, ধরো এই পজিশনে ড্রয়িং শিটের মধ্যে সেই পার্টটা রয়েছে, তো পার্টটাকে তখন সে দেখিয়ে দেবে এটা কোন পজিশনে আছে না, E1 থেকে 2 1 থেকে 2 সেকশনের মধ্যে আছে। ঠিক আছে, এই সেকশনের মধ্যে এই ইয়েটা আছে, কি না আছে, ওই পার্টের ড্রয়িংটা আছে। তো অবভিয়াসলি তখন এটা দেখে কি বোঝা যায়, এই জোনটাতে যে পার্টটা রয়েছে সেই পার্টের কি হয়েছে না, ড্রয়িংটা চেঞ্জ হয়েছে, সেই পার্টের যে অ্যাসেম্বলির যে পোর্শনটা আছে তার যে ডাইমেনশন আছে সেগুলো চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, যদি কোনো রকম কোনো আপডেটেশন হয়ে থাকে। এইভাবে আমরা লোকেশনকে ডিফাইন করে থাকি ড্রয়িং শিটের মধ্যে। যদি কোনো কমপ্লিকেটেড ড্রয়িং হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে আমার কি না, গ্রিড সিস্টেম, সেটাকে বলা হয়ে থাকে আমার গ্রিড সিস্টেম। ঠিক আছে, গ্রিড সিস্টেমে মনে রাখবে ভার্টিক্যাল যেগুলো থাকে দ্যাট ইজ উইথ বরাবর আমার এগুলোকে এ বি সি ডি ই এফ এরকমভাবে ভাগ করা থাকে, আর লেন্থ বরাবর এটাকে 1 2 3 4 5 6 7 8 9 এরকমভাবে ভাগ করা থাকে। ঠিক আছে, জেনারেলি এটা চেষ্টা করা হয় প্রতি 10 মিলিমিটার অন্তর অন্তর 1 2 3 4 বা প্রতি 10 মিলিমিটার অন্তর অন্তর ভার্টিক্যালি এ বি সি ডি এই মার্কিংগুলো বসানো। ঠিক আছে, এবার এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি যে সে কতটা রেজলিউশন রাখবে, সেটা সেই কোম্পানির ওপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, চলো এবারে হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের ফোর্থ টাইপ অফ লেআউট, এটা গেল হচ্ছে আমাদের ফোর্থ টাইপ অফ লেআউট, দ্যাট ইজ 4 নম্বর টাইপের লেআউট। ঠিক আছে, নেক্সট আমাদের লেআউটের আর কি কি পার্ট আছে। ঠিক আছে, প্রথমে আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম বর্ডার, তারপর পড়লাম ফ্রেম, তারপরে টাইটেল ব্লক নিয়ে পরে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। এটা হলো আমাদের গ্রিড সিস্টেম। নেক্সট থাকে হচ্ছে আমাদের সেন্টারিং মার্ক, নেক্সট থাকে হচ্ছে সেন্টারিং মার্ক। এই যে 4টে সেন্টার আছে, এই যে 4টে দিক আছে, 4টে সাইড আছে, এটা হচ্ছে সাইড 1, এটা হচ্ছে সাইড 2, এটা হচ্ছে সাইড 3, এটা হচ্ছে সাইড 4। এই যে 4টে সাইড আছে আমাদের ড্রয়িং শিটের, 4টে সাইড আছে, এই 4টে সাইডের যে সেন্টার হয়ে থাকে, প্রত্যেকটা সাইডেরই একটা সেন্টার থাকবে, সেই সেন্টারগুলোকে আমরা এরকমভাবে মার্কিং করে দিই, সেই সেন্টারগুলোকে আমরা এভাবে মার্কিং করে দিই, সেই সেন্টারগুলোকে আমরা জাস্ট এভাবে মার্কিং করে দিই। এই যে মার্কিং, এগুলোকে বলা হয়ে থাকে সেন্টারিং মার্ক, এগুলোকে বলা হয়ে থাকে সেন্টারিং মার্ক। এটা কিসের জন্য লাগে, এটা হচ্ছে কোনো কোনো ড্রয়িং শিটের সেন্টারটাকে ডেপিক্ট করতে বোঝায়। বিশেষত কোনো ড্রয়িং শিটের যদি আমাকে ফিউচারে ফটোকপি করতে হয়, বা কোনো ড্রয়িং শিটের যদি আমাকে পরে স্ক্যান করতে হয়, তো সেটা প্রপার ওয়েতে অ্যালাইন্ড আছে কিনা। ফটোকপির ক্ষেত্রে আমরা যখন তার ছবি তুলি তখন এই 4টে রেফারেন্স লাইন দেখে, এই 4টে সেন্টারিং মার্ক দেখে আমরা সেটা হরাইজন্টালি আছে কিনা, তার পুরো পোর্শনটাকে আমরা নিতে পেরেছি কিনা সেটা আমরা বুঝতে পারি। তো তার জন্য এই 4টে সেন্টারিং মার্ক নেওয়া হয়, এবং সেই জিনিসটা ডেপিক্ট করে যে আমরা পুরো শিটটাকে ওই ছবির মধ্যে ইনক্লুড করেছি এবং পুরো শিটটা একটা প্রপার হরাইজন্টাল অ্যালাইনমেন্টে আছে।
ঠিক আছে, দিয়ে এই সেন্টারিং মার্ক আমরা জানি, আমরা ছবি তোলার সময় আমরা দেখেছি আমাদের গ্রিড সিস্টেম আছে, তো ওই গ্রিড সিস্টেমের সাথে এটাকে ম্যাচ করিয়ে ছবি তোলা হয় বা স্ক্যান করা হয়। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই সেন্টারিং মার্কটা কাজে লেগে থাকে। ঠিক আছে, এটা যখন কোনো কিছু ডিজিটালাইজ করা হয়ে থাকে তার জন্য এই সেন্টারিং মার্ক দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যাতে জিনিসটা আমরা সমানভাবে নিতে পারি। ঠিক আছে, এমন না হয় একটা সাইড বড় হয়ে গেছে ছবি তোলার সময় আর একটা সাইড ছোট হয়ে গেছে, সেরকম যাতে না হয়। ঠিক আছে, ইউনিফর্মিটি যাতে বজায় থাকে। ঠিক আছে, তো এটা তো গেল আমাদের সেন্টারিং মার্ক। নেক্সট আসে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন মার্ক। নেক্সট আসে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন মার্ক। ঠিক আছে, এই টোটাল ছটাই পার্ট থাকে, এই টোটাল ছটা পার্ট থাকে, এই টোটাল ছটা পার্ট থাকে। 6 পার্ট আছে আমাদের কিসের জন্য না লেআউটের জন্য, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের লেআউট, যেটা ড্রয়িং করার আগে আমরা তার লেআউটটা ডিসাইড করে নিই। কী কী বললাম, প্রথমেই আছে হচ্ছে আমার বর্ডার, প্রথমেই আছে হচ্ছে আমার বর্ডার। 2 নম্বরে আমরা কি দেখলাম, 2 নম্বরে আমরা দেখলাম হচ্ছে ফ্রেম, 2 নম্বরে আমরা দেখলাম ফ্রেম। ঠিক আছে, 3 নম্বরে আমরা দেখলাম টাইটেল ব্লক, টাইটেল ব্লক। 4 নম্বরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সেন্টারিং মার্ক। 5 নম্বরে আমরা দেখব হচ্ছে ওরিয়েন্টেশন মার্ক, ওরিয়েন্টেশন মার্ক। ঠিক আছে, ওরিয়েন্টেশন মার্কটা কীরকম হয়ে থাকে, আমার এরকম ট্রায়াঙ্গুলার একটা মার্ক হয়ে থাকে, আমার এরকম একটা ট্রায়াঙ্গুলার একটা মার্ক হয়ে থাকে, বা বেটারসে বলতে গেলে আমার এরকম এরকম একটা অ্যারো মার্কিং হয়ে থাকে, আমার এরকম একটা অ্যারো মার্কিং হয়ে থাকে, যেটা কি হয়ে থাকে, যেটা কেবলমাত্র যে কোনো দুটো সাইডে দেওয়া হয়। এই যে 4টে সাইড আছে ড্রয়িং শিটে, তার মধ্যে যে কোনো দুটো সাইডে দেওয়া হয়ে থাকে। যে ওরিয়েন্টেশন মার্কটা দেখে আমরা বুঝতে পারি ড্রয়িং শিটের সোজা দিকটা কোন দিকে। সোজা দিকটা বলতে মানে ড্রয়িং সেটটাকে আমরা কিভাবে সেট করব। ধরো ওরিয়েন্টেশন মার্কটা আমার এভাবে আছে, এভাবে আছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে না ড্রয়িং শিটের আমার বাঁ দিকটা হচ্ছে এদিকটা, আর ড্রয়িং শিটের দ্যাট ইজ অপারেটর যে দেখবে, অপারেটর এখানে বসে ড্রয়িং শিটটাকে দেখবে। ঠিক আছে, এই মার্কিংটা দেখে আমরা বুঝতে পারি। ঠিক আছে, শুধু তাই নয়, এরকম মার্কিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ হয়ে থাকে আমাদের যে অ্যাসেম্বলিগুলোর জন্য, যে অ্যাসেম্বলিতে কোনো একটা পার্ট আর একটা পার্টের মধ্যে কোন দিক দিয়ে সেটা অ্যাসেম্বলড হবে সেটা ডিফাইন করার জন্য আমার কি হয়ে থাকে, এই ওরিয়েন্টেশন মার্ক ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে এই ওরিয়েন্টেশন মার্ক, এই ওরিয়েন্টেশন মার্ক সেন্টারিং মার্কের সাথে কোইনসাইড করে যায়। যে কোনো দুটো সাইডে, অবভিয়াসলি 4 সাইডে আমার ওরিয়েন্টেশন মার্ক থাকে না, তাহলে তো আমি বুঝতেই পারবো না কোন দিক দিয়ে দেখবে। যে কোনো দুটো সাইডে থাকে আমার ওরিয়েন্টেশন মার্ক, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে অপারেটর কোন দিক দিয়ে দেখবে, মানে যে মেশিনিস্ট আছে সে কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি শিটটা দেখে ধরে দেখবে। এমন তো না যে যে ড্রয়িং করে দিয়েছে সে তাকে ফোন করে বলে দেবে যে এই দিক দিয়ে ধরে দেখতে হবে, সেটা তো নয়। সেটা ড্রয়িং শিটের মধ্যে আমার এই কোনো না কোনো মার্কিং থাকবে, যেটা থ্রু দিয়ে সে বুঝতে পারবে যে ওরিয়েন্টেশন শিট মানে ড্রয়িংয়ের ওরিয়েন্টেশনটা কীরকম আছে, ড্রয়িংয়ের ওরিয়েন্টেশনটা কীরকম আছে, কোনটা উপরের দিকে আছে, কোনটা নিচের দিকে আছে, কোনটা ডান দিকে আছে, কোনটা বাঁ দিকে আছে, সেটা বোঝার জন্য আমরা কি করে থাকি, ওরিয়েন্টেশন মার্ক ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো মনে রাখবে যে কোনো দুটো সাইডের ক্ষেত্রে ওরিয়েন্টেশন মার্ক সেন্টারিং মার্কের সাথে কোইনসাইড করে যাবে। ওরিয়েন্টেশন মার্ককেও এরকম সেন্টারিং মার্কের মতো একদম মিডলে দেওয়া হয়, বাট এটা ওরিয়েন্টেশন মার্কটা আমরা দিয়ে থাকি আমাদের যে ড্রয়িং এরিয়া তার মধ্যে, ড্রয়িং এরিয়া তার মধ্যে দিয়ে থাকি। ওরিয়েন্টেশন মার্ককে আমরা ড্রয়িং এরিয়ার মধ্যে দিই, আর বাকি সমস্ত কিছুকে আমরা দিয়ে থাকি হচ্ছে আমাদের কোথায় না বর্ডারের মধ্যে, দ্যাট ইজ গ্রিড। আমরা গ্রিড বলো বা আমাদের এই সেন্টারিং মার্ক বলো, সেন্টারিং মার্ক বলো, এগুলোকে আমরা দিয়ে থাকি হচ্ছে কোথায় না বর্ডারের মধ্যে দিয়ে থাকি, এগুলোকে আমরা দিয়ে থাকি হচ্ছে বর্ডারের মধ্যে, এগুলোকে আমরা দিয়ে থাকি হচ্ছে বর্ডার এরিয়ার মধ্যে। ঠিক আছে, আর ওরিয়েন্টেশন মার্ক, তারপরে হচ্ছে আমার এই যে এখানে টাইটেল ব্লক, টাইটেল ব্লক বা বিল অফ মেটেরিয়াল আমার যদি থেকে থাকে, আমার যদি বিল অফ মেটেরিয়াল পরে এক সময় বিল অফ মেটেরিয়াল সম্পর্কেও তোমাদের বলে দেবো, যদি বিল অফ মেটেরিয়াল থেকে থাকে, ঠিক আছে, তখন সেটাও আমরা কোথায় প্রোভাইড করে থাকি না, সেটাও আমরা প্রোভাইড করে থাকি আমাদের যে ড্রয়িং এরিয়া আছে তার মধ্যে। ঠিক আছে, তো আজকে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন মার্ক সম্পর্কে, সেটা আছে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন মার্ক। তো আমরা পুরোই লেআউটটা দেখে নিলাম একবারে। চলো, ওরিয়েন্টেশন মার্ক সম্পর্কে আমাদের কি বলেছে, 4টে বক্তব্য দিয়েছে, তার ভিতরে কোনগুলো সঠিক সেটা বলেছে। ড্রয়িং বোর্ডের প্রথম অপশান, ড্রয়িং বোর্ডের সঠিক দিক নির্দেশ করার জন্য ড্রয়িং শিটের দুটি বিপরীত কোণায় ওরিয়েন্টেশন মার্ক স্থাপন করা হয়। অবশ্যই ড্রয়িং বোর্ডের সঠিক দিক আমরা এক্ষেত্রে নির্ধারণ করি না, এক্ষেত্রে আমরা ড্রয়িং শিটের সঠিক দিক নির্ধারণ করি, ড্রয়িং শিটের সঠিক দিক নির্ধারণ করি, কিন্তু ড্রয়িং শিটের দুটো বিপরীত কোণায় আমরা একে দিই না, একে কোথায় দিই আমরা মিডিল অফ সাইডে,
মিডিল অফ সাইডে, দুটো দুটো সাইডের মিডিলে দিয়ে থাকে ওরিয়েন্টেশন মার্ক, তো তার জন্য এটা ভুল হয়ে থাকে। বিপরীত কোণায় বলতে এরকম দুটো কোণাই হয়ে থাকে, ঠিক আছে, এগুলোকে বলা হয়ে থাকে বিপরীত কোণা। ঠিক আছে, এখানে তো আমাদের ওরিয়েন্টেশন মার্ক পড়ে না, আমাদের পড়ে কোথায় না সাইডের মিডিলে। আমার যে সাইড আছে, যে চারটে ধার আছে, চারটে ধারের মিডিল পোর্শন করে পড়ে। ঠিক আছে, তো প্রথমটা আমার ভুল হয়ে গেল। 2 নম্বরেরটা, ওরিয়েন্টেশন মার্ক মূলত ফ্রেমের আড়াআড়ি থাকা অ্যারোহেড দিয়ে গঠিত হয়। মূলত আমার যে ফ্রেম আছে, ওরিয়েন্টেশন মার্ক মূলত আমার যে ফ্রেম আছে তার সাথে আড়াআড়ি ভাবে অ্যারোহেড নিয়ে গঠিত হয়। একদমই তাই, আমার যে ফ্রেম আছে, এই যে আমার ফ্রেম আছে, ফ্রেমের ওপরে আড়াআড়িভাবে আমার যে অ্যারোহেড রয়েছে সেটা দিয়ে গঠিত হয়েছে, এটুকু পর্যন্ত ঠিক আছে। যার একটা ছোট পাশে এবং অন্যটি বড় পাশে থাকে, যা সেন্টারিং মার্কের সাথে মিলে যায়। অবশ্যই একটা ছোট পাশে মানে একটা স্মল সাইডে আর একটা অন্যটা বড় সাইডে মানে লার্জ সাইডে। ঠিক আছে, অবশ্যই একটা বড় সাইডে থাকে, আমি বলেছি সবার প্রথমেই আমরা এটা দেখেছি। ঠিক আছে, যে একটা বড় সাইডে থাকে, এটা হচ্ছে লেন্থের দিকে, লেন্থ বরাবর যে সাইডটা, এটা হচ্ছে আমার উইডথ বরাবর যে সাইডটা, এই দুদিকেই থাকে। একটা লেন্থের দিক বরাবর থাকে, একটা উইথের দিক বরাবর থাকে, এবং এটা কি হয়ে থাকে, সেন্টারিং মার্কের সাথে মিলে যায়। অলরেডি আমরা বলেছি ওরিয়েন্টেশন মার্ক সেন্টারিং মার্কের সাথে কোইনসাইড করে যায়। ওরিয়েন্টেশন মার্কটা কি হয়ে থাকে না, সেন্টারিং মার্কের সাথে আমার কোইনসাইড করে যায়। ঠিক আছে, তো তাহলে দ্বিতীয়টা পুরো সঠিক, দ্বিতীয়টা একদম সঠিক, দ্বিতীয়টা আমার কারেক্ট। ঠিক আছে, তো 2 নম্বরটা আমার কারেক্ট। ঠিক আছে, তো অবভিয়াসলি এ অপশান তো হবে না, বি সিও হবে না, তো ডি হতে পারে একমাত্র অপশান। ঠিক আছে, কারণ এ বি সি তিনটের মধ্যেই এ আছে, তো এ অপশান তো হচ্ছে না, তাহলে ডি এরটাই হবে। তবুও আমরা বাকিগুলো দেখে নিই। 3এরটার ক্ষেত্রে ওরিয়েন্টেশন মার্কগুলোর মধ্যে একটি সর্বদা ড্রাফটসম্যানের দিকে নির্দেশ করা হয়। যে ড্রাফটসম্যান মানে যে নকশাকার বা যে অপারেটর বা যে তৈরি করছে তার দিকে নির্দেশ করে। ঠিক আছে, মানে ধরো ড্রাফটসম্যান এখানে আছে, মানে যে তৈরিটা করেছে, ড্রয়িং শিট যে তৈরি করে তাকে ড্রাফটসম্যান বলে। ঠিক আছে, মানে ড্রয়িংটা করেছে, তার দিকে একটা ওরিয়েন্টেশন মার্ক থাকে, অবশ্যই সেই দিক থেকেই অপারেটর দেখবে। ঠিক আছে, যা ড্রয়িং শিটটি কোন দিকে স্থাপিত করা উচিত তা নির্দেশ করে। যেটা ড্রয়িং শিটটা কোন দিক দিয়ে আমার দেখা উচিত, কোন দিক দিয়ে ড্রয়িং শিটটা স্থাপন করে দেখা উচিত ড্রয়িং বোর্ডের ওপরে, সেটা নির্দেশ করে। একদম সঠিক। 3 নম্বরেরটা আমার একদম সঠিক, তাই না? 3 নম্বরেরটাও আমার একদম কারেক্ট। ঠিক আছে, 4এরটা দেখে নিই। সঠিক সেন্টারিং বা কেন্দ্র নির্ধারণের জন্য ড্রয়িং শিটের প্রতিটি পাশের মধ্যবিন্দু চিহ্নিত করতে ওরিয়েন্টেশন মার্ক ব্যবহার হয়। সঠিক সেন্টারিং বা কেন্দ্র নির্ধারণের জন্য ড্রয়িং শিটের প্রতিটি পাশের মধ্যবিন্দু চিহ্নিত করতে আমরা ওরিয়েন্টেশন মার্ক ব্যবহার করি না। প্রতিটা পাশের মধ্যবিন্দু চিহ্নিত করতে আমরা সেন্টারিং মার্ক ব্যবহার করি। ঠিক আছে, প্রতিটা পাশের মধ্যবিন্দু চেক করতে আমরা সেন্টারিং মার্ক ব্যবহার করে থাকি। তো 4এরটা এগেইন ভুল আমার, তো 1এরটাও ভুল, 4এরটাও ভুল, তো সঠিক উত্তর হবে হচ্ছে ডি আমার 2 আর 3 অনলি। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আগের বার এসছে, অনেকেই পারেনি। ঠিক আছে, কোশ্চেনটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, অনেকের এই লেআউট অফ ড্রয়িং শিট সম্পর্কেই সঠিক আইডিয়া নেই। ঠিক আছে, তো আজকে আমি ভালো করে দেখিয়ে দিলাম, এই জিনিসটা একটু ভালো করে দেখে নেবে, পরীক্ষায় ফিউচারে এটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং শুধু এই ওরিয়েন্টেশন মার্ক নয়, বাকি আমার লেআউটের যে পার্টগুলো রয়েছে, দ্যাট ইজ বর্ডার, বিশেষত বর্ডার আর ফ্রেম সম্পর্কে তো অনেকের এখনও প্রচুর কনফিউশন থাকে, আমারও স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন আছে যে বর্ডার আর ফ্রেমের মধ্যে পার্থক্য কি। দুটো তো সেমই জিনিস, দুটো একদমই সেম জিনিস নয়। বর্ডার হচ্ছে বাইরের যে এরিয়া যেখানে আমি ড্রয়িং করব না তাকে বর্ডার বলে, আর ফ্রেম হচ্ছে যে লাইন দিয়ে আমরা বর্ডারকে ডেপিক্ট করি সেটাকে ফ্রেম বলে। ঠিক আছে, টাইটেল ব্লকটা কোনো একদিন আমরা আলাদা করে আলোচনা করব, কারণ ওটা একটা বেশ ভালো টপিক। ঠিক আছে, আর সেন্টারিং মার্কও আমরা দেখলাম যে সেন্টার, প্রত্যেকটা সাইডে সেন্টারকে ডিপিক্ট করার জন্য, আর ওরিয়েন্টেশন মার্ক তো হচ্ছে যে কোন দিক দিয়ে অপারেটর দেখবে বা ড্রাফটসম্যান কোন দিক দিয়ে ড্র করেছে সেটা বোঝার জন্য আমরা ওরিয়েন্টেশন মার্ক ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চল, এবার হচ্ছে নেক্সট কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হোয়াট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পাথ অফ আ মুভিং পয়েন্ট উইথ নো থিকনেস। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে মুভিং পয়েন্ট, আমার কোনো একটা মুভিং পয়েন্ট আছে,
তার যে পাথ যেটার কিনা কোনো থিকনেস নেই সেটাকে কি দিয়ে আমরা ডিফাইন করি। ঠিক আছে, ধরো কোনো এরকম একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা মুভ করছে, এই পয়েন্টটা এরকম মুভ করছে, যার কোনো থিকনেস নেই, তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে কার্ভ। ঠিক আছে, তাকে বলা হয়ে থাকে কার্ভ। তাকে বলা হয়ে থাকে কি না, সরি ভুল বলছি, তাকে কার্ভ বলে না, তাকে বলা হয়ে থাকে লাইন। ঠিক আছে, তাকে বলা হয়ে থাকে লাইন, আমি ভুল বলে ফেলেছি, তাকে কার্ভ বলে না, তাকে বলা হয়ে থাকে লাইন। ঠিক আছে, তাকে বলা হয়ে থাকে লাইন। এর লাইন দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে কার্ভ লাইন। ঠিক আছে, আর একটা হচ্ছে কার্ভ লাইন। ঠিক আছে, যে লাইনটা একটা ডেফিনিট ডিরেকশনে মুভ করে তাকে বলে হচ্ছে স্ট্রেট লাইন। এর হচ্ছে একটা নির্দিষ্ট দিকে মুভ করে কে না, পয়েন্টটা মুভ করে, পয়েন্ট। ঠিক আছে, দ্যাট ইজ যে পয়েন্টটা, যে মুভিং পয়েন্ট আছে সে মুভ করছে, যদি সেটা একটা নির্দিষ্ট দিকে মুভ করে তাহলে সেটা কি তৈরি করে? একটা স্ট্রেট লাইন তৈরি করে। আর যদি বিক্ষিপ্তভাবে মুভ করে, বা কোনো নির্দিষ্ট দিক অবলম্বন না করে মুভ করে তখন সেটাতে কি তৈরি করে? সে তৈরি করে হচ্ছে কার্ভড লাইন। ঠিক আছে, লাইনেরই দুটো পার্ট, একটা হয় হচ্ছে স্ট্রেট লাইন আর কার্ভ লাইন। আর পয়েন্ট যখন মুভ করে সে কি করে, যেটা তৈরি করে তাকে বলা হয়ে থাকে লাইন, এবং এর কোনো থিকনেস থাকে না। ঠিক আছে, এবং এটা একটা ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট হয়ে থাকে, ঠিক আছে। ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট কাকে বলে থাকি? যার কেবলমাত্র একটাই ডাইমেনশন আছে, দ্যাট ইজ এর ক্ষেত্রে ডাইমেনশন হচ্ছে লেন্থ। আর জিরো ডাইমেনশনাল অবজেক্ট কাকে বলা হয়? জিরো ডাইমেনশনাল অবজেক্ট কাকে বলে? জিরো ডাইমেনশনাল অবজেক্ট বলে হচ্ছে যার কোনো ডাইমেনশন নেই, বা কোনো সাইজ নেই, যেটা হচ্ছে পয়েন্ট, যেটা কিনা আমার পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। ঠিক আছে, এর না আছে লেন্থ, না আছে এর উইডথ, না আছে এর হাইট। ঠিক আছে, এর কিচ্ছু নেই, পয়েন্টের না আছে লেন্থ, না আছে উইডথ, না আছে হাইট। তার জন্য একে কি বলা হয়ে থাকে? জিরো ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে, আর লেন্থকে বলা হয়ে থাকে, বা লাইনকে বলা হয়ে থাকে, এর যে লাইন সেটাকে বলা হয়ে থাকে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। এর কি আছে? কেবলমাত্র লেন্থ আছে। লেন্থ আছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা যেটা করলাম, আমাদের সিবিটি 2 এর জন্য প্রিভিয়াস ইয়ারে আমাদের আসা 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আমরা আলোচনা করলাম, এবং সেখানে আমরা 5টা ডিফারেন্ট টপিক, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের লাইন, যদি আমরা বিভিন্ন রকম লাইন সম্পর্কে ফিউচারে পড়বো কোশ্চেন যখন আমাদের আসবে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন অফ ড্রয়িং শিট বা লেআউট অফ আমাদের ড্রয়িং শিট, যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার থেকে বেশ প্রতিটা শিফটেই আগের বছর কোশ্চেন এসছে। ঠিক আছে, আর হচ্ছে ড্রয়িং শিট সম্পর্কে আমরা পড়েছি, নেক্সট হচ্ছে প্রোট্রাক্টর সম্পর্কে আমরা পড়েছি, নেক্সট হচ্ছে আমরা টি স্কোয়ার এবং ড্রয়িং বোর্ডের কিছুটা পোর্শন আমরা পড়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক, এবং সেখান থেকে আসা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ফার্দার তোমরা যদি অন্য কোনো টপিকের ওপর কোশ্চেন চাও আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমি সেই টপিকের ওপর কোশ্চেন নিয়ে আসবো, এবং সেগুলো ডিটেলড অ্যানালিসিসও আমরা করব, যাতে তোমাদের যে আপকামিং পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট সুবিধা হয়। ঠিক আছে, তোমরা যদি চাও এই সিরিজটা কন্টিনিউ থাকুক তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে ফিউচারে আসা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সম্পর্কে তোমরা অবগত হতে পারো, এবং এই ভিডিওগুলো দেখে বোঝো। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাও, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। চলো আজকের মতো এখানেই শেষ করছি।